গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 23 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নবম শ্রেণীতে বাধ্যতামূলক 3 ভাষা নীতি, সুপ্রিম কোর্টে মামলার শুনানি আগামী সপ্তাহে। বিদেশি ভাষা পড়তে চাইলেও পড়ুয়াদের অন্তত 2টি ভারতীয় ভাষা পড়া বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তুঙ্গে। কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের নতুন ভাষা নীতির বিরুদ্ধে এবার শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হলো। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছে আদালত। প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন। তার দাবি, এই নীতির ফলে নবম শ্রেণী থেকে পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। মামলাকারীদের মধ্যে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকরাও রয়েছেন বলে আদালতে জানানো হয়েছে। মুকুল রোহতগি আদালতের কাছে সোমবারই মামলার শুনানির আবেদন জানান। তার বক্তব্য, এই সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। যদিও প্রধান বিচারপতি জানান, আগামী সপ্তাহটি বিবিধ মামলার শুনানির জন্য নির্ধারিত রয়েছে এবং সেই সময়েই এই মামলাটি তালিকাভুক্ত করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা বোর্ড একটি নির্দেশিকা জারি করে জানায়, কোনো পড়ুয়া বিদেশি ভাষা শিখতে চাইলে সেটিকে তৃতীয় ভাষা হিসেবেই বেছে নেওয়া যাবে। তবে তার আগে 2টি ভারতীয় ভাষা পড়া বাধ্যতামূলক। চাইলে বিদেশি ভাষাকে অতিরিক্ত চতুর্থ ভাষা হিসেবে নেওয়া যেতে পারে। আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হওয়ার কথা। নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নবম শ্রেণীতে 3টি ভাষা পড়তেই হবে। এর মধ্যে অন্তত 2টি ভাষা ভারতীয় হতে হবে। তৃতীয় ভাষার পাঠ্য বই সহজলভ্য না হওয়া পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর বই দিয়েই পড়ানো হবে বলে জানিয়েছে বোর্ড। তবে পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ কমাতে 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এই বিষয়ের মূল্যায়ন সম্পূর্ণভাবে স্কুলের অভ্যন্তরীণ ব্যবস্থার উপর নির্ভর করবে, যদিও সেই ফলাফল মূল শংসাপত্রে উল্লেখ থাকবে বলে জানিয়েছে বোর্ড। বোর্ডের দাবি, জাতীয় শিক্ষানীতি এবং নতুন জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই ভাষা নীতি চালু করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে পড়ুয়াদের উপর মানসিক চাপ বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারীরা। অপরদিকে বিভিন্ন দাবি দেওয়া পূরণে অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন গত 2 মে থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারীরা আগামী 25 ও 26 মে 2 দিনের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকে লাগাতার সংগঠনের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন এবং এর ফলশ্রুতিতে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সদর্থক ও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় সংগঠনের ঘোষিত কর্মবিরতি আপাতত স্থগিত রাখা হয়েছে। এমত অবস্থায় আগামী 25 ও 26 মে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখাগুলোতে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কাজকর্ম চলবে। এক বিবৃতিতে এমনটাই জানালেন এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশন শিলচর মডিউলের ডেপুটি জেনারেল সেক্রেটারি সৌমেন রায় চৌধুরী। অপরদিকে বিরোধী দলনেতা বাছাই, কেন্দ্রীয় পর্যবেক্ষকের অপেক্ষায় কংগ্রেস। বৈঠকে গৌরবকে আঙ্গুল তুলে শাসানি, অস্বীকার জুবাইর এনাম সহ অন্যান্যদের। বিরোধী দলনেতা বেছে নেওয়া সম্ভব হলো না কংগ্রেসের পক্ষে। এর জন্য কেরলের সরকার গঠনের শীর্ষ নেতৃত্বের ব্যস্ত থাকার অজুহাত দিচ্ছেন কংগ্রেস নেতারা। শীর্ষ নেতারা ব্যস্ত থাকায় আসামে পর্যবেক্ষক পাঠানো সম্ভব হয়নি। প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকা এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ অব্যাহত নিয়েছেন। ফলে নতুন কাউকে পর্যবেক্ষক নিয়োগ করে আসামে পাঠাতে হবে কংগ্রেস হাইকমান্ডকে। তবে আগামী 2-1 দিনের মধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক গুয়াহাটিতে আসার কথা বলা হয়েছে কংগ্রেসের সূত্রে। পর্যবেক্ষক এসে বিরোধী দলনেতা নিয়ে বিধায়কদের মতামত নেবেন। বিধায়কদের মতামতের ভিত্তিতে তিনি রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে। সেই অনুযায়ী বিরোধী দলনেতা নিয়োগ করবে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু কবে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা বলা কঠিন। বিধানসভার চলতি অধিবেশনে যে আর বিরোধী দলনেতার পদে কেউ বসছেন না, তা এক প্রকার নিশ্চিত। বৃহস্পতিবার রাতে প্রদেশ কংগ্রেসের বৈঠকে হুলস্থুলের কথা অবশ্য স্বীকার করছেন না কেউ। বিরোধী দলনেতা নিয়ে আলোচনা করতে রাজীব ভবনে বসেছিল বৈঠক। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ দলের সব বিধায়ক নেতারা ছিলেন সেখানে। কিন্তু উত্তপ্ত হয় বৈঠক, কথা কাটাকাটি হয় নেতাদের মধ্যে। প্রদেশ সভাপতিকেও এক বিধায়ক গালাগাল করেন বলে খবর রয়েছে। এক বিধায়ক অন্য বিধায়কের দিকে তেড়ে যাওয়ার কথা মুখে মুখে ফিরছে কংগ্রেস নেতাদের।
রাজীব ভবনের দুতলার বৈঠকে হুলস্থুল শোনা গেছে নিচে অবধি। কংগ্রেস সূত্রে খবর, আলগাপুর কাটলিজোড়ার বিধায়ক জুবাইর ইনামের জন্যই উত্তপ্ত পরিস্থিতি হয়ে সভায়। সন্ধ্যে 7টায় ছিল বৈঠক, কিন্তু জুবাইর গিয়ে হাজির হন অনেক দেরিতে। ফলে গৌরব তাকে কথা শোনান, তখন কোনো জবাব দেননি বিধায়ক। কিন্তু এর কিছুক্ষণ পর বৈঠকে হাজির হন প্রাক্তন বিধায়ক দিগন্ত বর্মন। কিন্তু সভাপতি তাকে কিছু না বলায় গৌরবকে সরাসরি জবাবদিহি করেন জুবাইর ইনাম। আঙ্গুল তুলেন সভাপতির দিকে। রকিবুল হোসেন সহ অন্যরা তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বিফল হন। জুবাইর পাল্টা আঙ্গুল তুলেন রকিবুলের দিকে। গৌরব ও রকিবুলের জন্য কংগ্রেস বুটে হেরেছে বলে চিৎকার করতে থাকেন। একে রশিদ আলম সহ অন্যান্যরাও তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে শান্ত হন নবনির্বাচিত বিধায়ক, কিন্তু সরাসরি সভাপতির দিকে যেভাবে আঙ্গুল তুলেন তিনি, সেটা কংগ্রেস নেতারা এখনো মেনে নিতে পারেননি। শুক্রবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে জুবাইর অবশ্য পুরো ঘটনা অস্বীকার করেন। বিরোধীদের অপপ্রচার বলে চালানোর চেষ্টা করেন তিনি। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা বাছাই করা সম্ভব হয়নি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষে। ওয়াজেদ আলী চৌধুরী ছাড়া একে রশিদ আলম, রেকিবউদ্দিন আহমেদ এবং জয়প্রকাশ বিরোধী দলনেতা পদের দাবিদার। এর মধ্যে একমাত্র জয়প্রকাশ নবাগত, বাকিরা অভিজ্ঞতা সম্পন্ন। বিধানসভায় অবশ্য ওয়াজেদ আলী চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে কংগ্রেস বিধান পরিষদীয় দল। 6 বারের বিধায়কের কথা শুনে চলছেন সকলে। শুক্রবারও রাজ্যপালের ভাষণের সময় ওয়াজেদের নেতৃত্বে প্রতিবাদ করেন কংগ্রেস বিধায়করা। অপরদিকে বহু প্রতীক্ষিত সাইকেল ফ্যাক্টরি লালগণেশ ফ্লাইওভার অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উড়ালপুলের উদ্বোধন করেন। প্রায় 376 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফ্লাইওভার নির্ধারিত সময়ের 4 মাস আগে সম্পূর্ণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটির গতি এখন আরো দ্রুত হলো। আজ জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু সহজ ও দ্রুত যাতায়াতের নতুন দিশা খুলে দেবে। তার দাবি, এই উড়ালপুল চালু হওয়ার ফলে প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ থেকে 27 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত যাতায়াত আরো সহজ হবে এবং হাজার হাজার মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, দ্রুত উন্নয়ন এবং দৃঢ় সংকল্পই নতুন আসামের পরিচয়। পাশাপাশি উড়ালপুলটির নামকরণ নিয়ে উঠতে পারে এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। হিমন্ত নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, 1947 সালে দেশভাগের সময় মুসলিম লীগ সমগ্র বঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতকেও পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছিল। তার কথায়, তারা সফল হলে আজ ভারতের মানচিত্রে অসম থাকত না। এই প্রসঙ্গে তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আসামকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রক্ষা করতে তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বৌদ্ধিক লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, আসামের ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তিনি অসমীয়া ভাষা অধ্যয়নের প্রসারে উদ্যোগ নিয়েছিলেন এবং ডক্টর বিরিঞ্চি কুমার বড়ুয়ার সঙ্গে মিলে এই বিষয়ে কাজ করেছিলেন। অপরদিকে 25 মে শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। মক্কায় জমায়েত 20 লক্ষাধিক ধর্মপ্রাণ। পবিত্র ভূমিতে সমবেত বিশ্বের 20 লক্ষাধিক মুসল্লি। চূড়ান্ত প্রস্তুতি সৌদি প্রশাসনের। ইসলামের সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। সেই ফরজ ইবাদত আদায়ের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন পবিত্র নগরী মক্কা ও মদিনায়। 2026 সালের হজকে কেন্দ্র করে ইতিমধ্যেই সৌদি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আরবি জিলহজ মাসের 8 তারিখ অর্থাৎ আগামী 25 মে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ওই দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 20 লক্ষাধিক হজযাত্রী মিনায় অবস্থিত তাঁবুগুলোতে অবস্থান নেবেন। ভারত থেকে সরকারি হজ মিশন ও বিভিন্ন বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্রায় 1,75,000 হজযাত্রী ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। পবিত্র নগরী মদিনায় অবস্থানরত বহু হাজি মসজিদ আল নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত এবং বিভিন্ন ঐতিহাসিক ইসলামিক স্থান পরিদর্শন সম্পন্ন করেছেন।
এখনো অনেকে মদিনায় অবস্থান করছেন এবং ধীরে ধীরে মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এদিকে পবিত্র মক্কায় অবস্থানরত হাজিরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন মসজিদ আল হারামে। অনেকেই সময় সুযোগ অনুযায়ী নফল তাওয়াফ ও নফল উমরা পালন করছেন। বিশেষ করে আয়েশা মসজিদ ও জিরানা মসজিদ সহ বিভিন্ন মিকাত থেকে ইহরাম বেঁধে উমরা আদায় করছেন বহু হাজি। এবার মিনায় হাজিদের থাকার ব্যবস্থায় আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। অতীতে যেখানে তাঁবুর ভিতরে মাটিতে বিছানা করে থাকতে হতো, সেখানে এবার অনেক তাঁবুতে সোফা কাম বেড ব্যবস্থা চালু করেছে সৌদি প্রশাসন। প্রায় 2 ফুট প্রশস্ত ও 6 ফুট দৈর্ঘ্যের এই বেডগুলো প্রয়োজনে সোফা হিসেবে ব্যবহার করা যাবে। এতে প্রবীণ ও অসুস্থ হাজিদের জন্য কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় হাজিদের জন্য মিনা 1 থেকে 34 নম্বর পর্যন্ত বিভিন্ন মক্তব বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি মক্কার আজিজিয়া এলাকায় অবস্থানরত হাজিদের জন্য সার্বক্ষণিক বাস সার্ভিসও চালু রাখা হয়েছে। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে 26 মে 9 জিলহজ হাজিরা সমবেত হবেন আরাফাত ময়দানে। আরাফাতের ময়দানে অবস্থানকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়। এরপর হাজিরা যাবেন মুজদালিফায়। পরদিন মিনায় ফিরে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ, কুরবানি ও মাথা মুন্ডনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিশ্বের নানা ভাষা, বর্ণ ও সংস্কৃতির মানুষ একই পোশাকে, একই লক্ষ্য ও একই বিশ্বাস নিয়ে সমবেত হওয়ার এই মহামিলন ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। ইতিমধ্যেই পবিত্র ভূমি জুড়ে বিরাজ করছে গভীর ধর্মীয় আবহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে মক্কা মদিনার আকাশ বাতাস। অপরদিকে কর্মপন্থা নির্ধারণে প্রদেশ কমিটির সঙ্গে কাছাড় বিজেপির বৈঠক মঙ্গলবার। সংবর্ধনা দেওয়া হবে সব বিধায়ককে। গুয়াহাটি যাচ্ছেন 23 মণ্ডল সভাপতি। এবারের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় পদ্মজোড়ে সাফ হয়ে গেছে বিরোধী শিবির। একমাত্র সুনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী জয়ী হতে সক্ষম হয়েছেন, কিন্তু জেলার বাকি 6 আসনে রীতিমতো মাথা তুলেই দাঁড়াতে পারেনি বিরোধী কংগ্রেস সহ অন্যান্য দলগুলো। এমন অবস্থায় দলের সাংগঠনিক স্থিতি ধরে রাখার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজে নেমেছে বিজেপির কাছাড় জেলা কমিটি। ইতিমধ্যে জেলার 7 বিধানসভা কেন্দ্রে নতুন করে 7 জন প্রভারী নিযুক্তি দেওয়া হয়েছে। এবার সরাসরি প্রদেশ কমিটির সঙ্গে বৈঠকে বসছে কাছাড় বিজেপি। পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনাও দেওয়া হবে গুয়াহাটির বৈঠকে। জানা গেছে আগামী 25 মে কাছাড় বিজেপির 23 মণ্ডলের সভাপতিরা পাড়ি দিচ্ছেন গুয়াহাটি। পাশাপাশি জেলা বিজেপির সভাপতিও যাবেন গুয়াহাটিতে। জেলা বিজেপির নবনির্বাচিত 6 বিধায়ক সহ শিলচরের সাংসদ বৈঠকে যোগ দেবেন। সূত্রের খবর, প্রদেশ বিজেপির সঙ্গে কাছাড় জেলা কমিটির বৈঠক হবে 26 মে। বৈঠক হবে 2 দফায়। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা কি তা এখনো স্পষ্ট করা হয়নি। বিজেপির টিকিটে জয়লাভ করা প্রত্যেক বিধায়ককে সম্বর্ধনা জানানো হবে বৈঠকে। তাই বৈঠকে সবাইকে যোগ দিতে বলেছে প্রদেশ বিজেপি। সূত্রের খবর, নির্বাচনের পর ইতিমধ্যে জেলা কমিটির সাংগঠনিক সভা সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে মণ্ডল ভিত্তিক সভা। আজ শেষ হবে প্রতিটি মণ্ডলের সভা। এরপর হবে শক্তি কেন্দ্র কমিটিগুলোর বৈঠক। এগুলো শেষ করার পরই আগামী সোমবার মণ্ডল সভাপতিরা চলে যাবেন গুয়াহাটিতে। মঙ্গলবার যোগ দেবেন বৈঠকে। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রীরা থাকতে পারেন বলে জানা গেছে। গুয়াহাটিতে সভা হবে বাজপেয়ী ভবনে। মঙ্গলবার প্রথম সভা শুরু হবে সকাল 10টা থেকে। দ্বিতীয় দফার সভা হবে সন্ধ্যা 6টায়। সভা শেষ করে পরদিন ফিরবেন কাছাড় বিজেপির নেতারা। বৈঠকে জেলার প্রত্যেক বিধায়ক ছাড়াও প্রাক্তন বিধায়কদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে দলের সাংগঠনিক শক্তি ধরে রাখার পাশাপাশি আগামীতে আরও জোরদার কাজ করার লক্ষ্যে বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ করা হবে বৈঠকে। সভায় পৌরোহিত্য করবেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। তার উপস্থিতিতেই দলের কাজ করে যেতে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হবে বলে জানা গেছে। পাশাপাশি নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করায় দলীয় নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হবে বৈঠকে, এমনটাই খবর দলীয় সূত্রের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।